স্বাগত কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। উদ্দেশ্য ছিল একটি জাতিকে মেধাশূন্য করা। দিবসটিতে সেই সব সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। প্রযত্নে বাংলাদেশে আজকের বিষয় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য কতটা। আর আলোচনায় আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং আরও আছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। আমি প্রযত্নে বাংলাদেশে দুজনকেই স্বাগত জানাচ্ছি। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই আজকের আলোচনা। মেধাশূন্য করা হয়েছিল, আমরা বলেছি বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। এখন পর্যন্তই পরবর্তী বছরগুলোতে এর প্রভাব আসলে কতটা বা কিভাবে দেখছেন এই প্রভাবটাকে? ধন্যবাদ। আজকে 14ই ডিসেম্বর 1971 সালের এই দিনে ঠিক আমাদের বিজয় লাভের পূর্ব মুহূর্তে আমাদের দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের যাদের হাতের কাছে পাওয়া গেছে তাদেরকে আল বদর বাহিনী এবং অন্যান্য জামাতে ইসলামের নিয়ন্ত্রণে পরিচালিত এবং পাকিস্তান হানাদার বাহিনীর দ্বারা লালিত এই শক্তিগুলো বাড়ি থেকে উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এরকম হত্যাকাণ্ড আসলে আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু একই মুহূর্তে এই জিনিসটা করা হলো ঠিক যখন নাকি আমরা বিজয় অর্জন করব, তার প্রাককালে যেটা করা হলো সেই কারণে এটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এবং আমরা প্রত্যেক বছর এটা পালন করি। আমি তাদেরকে এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে এবং এই দিনে অবশ্যই আমি একই সঙ্গে সম্প্রতি যে গণ অভ্যুত্থান হলো সেই গণ অভ্যুত্থানে যে হাজার হাজার মানুষ, ছাত্র, যুবক, জনতা, শ্রমজীবী মানুষ যারা জীবন দিয়েছে তাদের সকলের হতাহত হয়েছে, তাদের নিহতদের জন্য শোক জানাই এবং আহতদের প্রতি আমার শ্রদ্ধার সম্মান জানাই। এখন এইখানে বিশেষ কতগুলো বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হলো, আমি সবসময় এটা মনে করি যে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। যুদ্ধের নিয়ম হলো আমার একটা মূল পরিকল্পনা থাকবে, সঙ্গে সঙ্গে একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখতে হয় যে যদি আমরা হেরে যাই তাহলে কি করব, তাহলে আরেকটা সাইড দিয়ে করব। পাকিস্তান হানাদার বাহিনী খুবই আধুনিক সুশিক্ষিত একটা সেনাবাহিনী, তারা কিন্তু একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করে রেখেছিল এবং সেই অনুযায়ী বাংলাদেশ যাতে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে কিছু করতে কিছুটা অক্ষম হয় এবং তাদের অন্যান্য পরিকল্পনাগুলো যাতে কার্যকর করা যায় সেই উদ্দেশ্যেই যারা এটা মেধা দিয়ে, মস্তিষ্ক দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এই কাজগুলো করতে পারবে এইরকম লোকগুলোকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং সেই কন্টিনজেন্সি প্ল্যান তারা যেটা করেছে, অনেকের মনে প্রশ্ন, তাহলে তো মেধা শূন্য আমরা হয়ে গেলাম। ব্যাপারটা মোটেই তা না। কেননা বর্তমানেও যদি আমি দেখি তাহলে দেখব যে বাংলাদেশে এই প্রতিভা, মেধা এইটা আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়ে নূতন মাতৃকতায় সেটা কিন্তু বিকশিত হয়েছে। আরেকটা কথা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, এইটা কেবলমাত্র যেহেতু আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে সেই কারণে আমি বলছি না। আমাদের 16ই ডিসেম্বর বিজয় লাভের পর আমাদের একটা বড় ভুল হয়ে গেছে এবং সেটার জন্য আমি বা আমরা বামপন্থীরাও কিছুটা দায়ী এবং আওয়ামী লীগ তো এগুলো নিয়ে চিন্তাই করেনি। ক্ষমতা পেয়ে গেছি এবং সেইটা নিয়ে সেই লজিকে চলেছে, কিন্তু আমাদের দেশে স্বাধীন সরকার যখন নাকি তার অবস্থান নিতে সক্ষম হলো, আমরা যাত্রা শুরু করলাম, তৎক্ষণাৎ একটা বড় কর্তব্য ছিল দেশের ভেতরে একটা সাংস্কৃতিক বিপ্লব, একটা ইন্টেলেকচুয়াল মতাদর্শগত বিপ্লব কর্মকাণ্ডের সূচনা করা এবং যে বিশাল পরিমাণে এটা করা প্রয়োজন ছিল সেটা আমরা করি নাই, যার ফলে কতগুলো গ্যাপ, কতগুলো অসম্পূর্ণতা নিয়ে, ঘাটতি নিয়ে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ করতে হয়েছে। যেমন আমি পয়েন্ট আউট করতে চাই, সহজভাবে মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছিল
যে আমরা লাহোর প্রস্তাবের বাস্তবায়ন চাই। লাহোর প্রস্তাবটা কী ছিল? লাহোর প্রস্তাব ছিল যে জাতি ধর্মের ভিত্তিতে তৈরি হয়, ওর জন্য মুসলমানরা আলাদা একটা জাতি এবং তাদের আলাদা আবাসভূমি দরকার, এবং সেখানে মুসলমানদের আবাসভূমির ভেতরে বাঙালিও আছে, নানা পাঞ্জাবি আছে, পাঠান আছে, তো বাঙালিদের অধিকার কেন খর্ব করা হলো? এবং সেখানে রেজলিউশনে ছিল ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, প্লুরাল, বহু বচনে। জিন্নাহ সাহেব পরবর্তীকালে এসটা কেটে দিলেন, তিনি বললেন এটা টাইপ করতে ভুল হয়েছিল, আগে যেটা অলরেডি তো পাবলিক চলে আসছিল। এইসব নিয়ে তর্ক বিতর্ক করে তখন এইটা কিন্তু থেকে গেল এই জায়গাটা। ওর জন্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তো, মুক্তিযুদ্ধ তো খালি 9 মাসের না, এটা তো দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, আমাদের এখানে শোষণ থেকে মুক্তির জন্য ধারাবাহিকভাবে সংগ্রাম চলেছে। অনেক নেতা সেখানে বিশাল বিশাল অবদান রেখেছে এবং সমস্ত আন্দোলনের সুফল শেষ পর্যন্ত এসে একটা তার শীর্ষবিন্দু হিসেবে সশস্ত্র সংগ্রামের রূপ নেয়। এবং সেই জায়গায় আমি তো বলতে পারি না যে আমি এখনও প্রিপেয়ার্ড না কালচারাল অ্যান্ড আইডিওলজিক্যাল জায়গায়, সুতরাং ঘটনা বলি তুমি বন্ধ করে রাখো। আমাকে আনপ্রিপেয়ার্ড অবস্থায়, যেইটুক আনপ্রিপেয়ার্ড, যাত্রা শুরু করতে হয়েছে। কিন্তু ভুলটা হলো যে এই ঘাটতিটা পূরণ করার জন্য যথেষ্ট মনোযোগ আমরা দিইনি। সেইটা কিছুটা প্রভাব কিন্তু বর্তমান পরিস্থিতির ভিতরে। সুতরাং এখনও আমি মনে করি, এবং আমরা কমিউনিস্টরা আমরা সবসময় একটা কথা বলি যে কালচার ইজ দ্য এইম, পলিটিক্স ইজ দ্য মিনস। সংস্কৃতি হলো লক্ষ্য, সংস্কৃতি বৃহত্তর অর্থে, এবং রাজনীতি হলো সেটার মাধ্যম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি এবং পাওয়ার পলিটিক্স যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, এইটা করে আমরা যে ফ্যাসিজমের অধীনে এই 15 বছর 16 বছর আমরা কাটালাম, সেই অভিজ্ঞতা থেকে এই শিক্ষাগুলো নেওয়া একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। অসংখ্য। আমি একটু ডক্টর মাহবুবুল্লাহর কাছে যেতে চাই। ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে আমি একইভাবে প্রশ্নটা শুরুতে একটু জেনে নিতে চাই, যেটি হচ্ছে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যে প্রভাব পরবর্তী রাজনৈতিক অঙ্গন বলেন, সামাজিক, পুরো দেশের উপরে যে প্রভাব, সেটিকে কিভাবে দেখবেন? একই প্রশ্ন? জি না, তার আগে আমি দুই একটা কথা পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর 1971-এর 16ই ডিসেম্বরের পর আমরা 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, বুদ্ধিজীবী দিবস পালন করি। আমার প্রশ্ন জাগে, বুদ্ধিজীবীদের হত্যার ব্যাপারটা কি 14ই ডিসেম্বরে সীমাবদ্ধ ছিল? মোটেই না। কারণ আমরা জানি 25শে মার্চ যখন পাকিস্তানি সেনাবাহিনী এখানে ক্র্যাকডাউন শুরু করে এবং ঢাকাতে সেটার সূচনা হয়, এবং ঢাকাতেও বিশেষ করে প্রধান টার্গেট ছিল, লক্ষ্যবস্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা যারা বরাবরই প্রতিবাদী ভূমিকা পালন করেছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, যারা স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছে, যারা একটা সমতা ভিত্তিক ন্যায্য সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, তাদেরকে পাকিস্তানি শাসকরা পছন্দ করত না। যে কারণে সেই দিনও আমরা লক্ষ্য করলাম বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কিন্তু হত্যা করা হয়। এদের মধ্যে ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, ছিলেন জ্যোতির্মোহ ঘোষ ঠাকুরতা, ছিলেন পরিসংখ্যানের মনিরুজ্জামান এবং আরও দু একজন। আমার বক্তব্যটা হচ্ছে যে পুরো 9 মাসের যুদ্ধ চলাকালীন সময় যেটা হয়েছে সেটা হলো চিহ্নিত করে সমাজের অগ্রসর চিন্তাভাবনা যারা করতেন তাদেরকে পাকিস্তানি বাহিনী এবং তার দোসররা সেটা তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করেছে। এবং এর উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটা দেশকে মেধাশূন্য করা নয়, একটা দেশকে রাজনীতি শূন্য করা, একটা দেশকে লক্ষ্য শূন্য করা, আদর্শ শূন্য করা। এবং তারা সেই সব মানুষকেই হত্যা করেছে যারা এই 1947-এর পর, বিশেষ করে 50-এর দশক থেকে পাকিস্তান আইডিওলজির যে অন্তঃসার শূন্যতা সেটা সম্পর্কে তারা এক্সপোজিশন দিয়েছে, তারা সেটাকে উন্মোচিত করেছে এবং একটা বয়ান তারা তৈরি করেছিল, যে বয়ানটা
মানে পাকিস্তান সৃষ্টিও কিন্তু এই আমাদের এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ব্যাপকভাবে 1946 সালের নির্বাচনে সমর্থন করেছিল, কিন্তু অচিরেই কয়েক বছরের মধ্যেই তাদের মোহমুক্তি হতে থাকে এবং 1949 সালে 23 জুন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম বিরোধী দলের গোড়াপত্তন করেন, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। গোড়া থেকেই আওয়ামী মুসলিম লীগ গণতন্ত্র, স্বায়ত্তশাসন এসব বিষয়গুলো নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। তো সুতরাং এরপর থেকে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী ছিলেন, বিশেষ করে প্রগতিশীল অংশ, তারা একটা ভিন্ন বয়ান সৃষ্টি করেছেন। সেই বয়ানটা আমরা লক্ষ্য করেছি অর্থনীতির ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে আমরা কি দেখলাম? দুই অর্থনীতির তত্ত্ব। রাজনীতির ক্ষেত্রে আমরা কি দেখলাম? গণতন্ত্র। আর এই যে জাতিসত্তার মুক্তি, পাকিস্তানের অন্তর্ভুক্ত জাতিসত্তার মুক্তি, সেটা বাঙালি হোক, সিন্ধি হোক, বেলুচ হোক, পাঠান হোক, তার জন্য যে স্বায়ত্তশাসন বা অটোনমির দাবি সেটা, আর ভাষা আন্দোলন তো বটেই, নিঃসন্দেহে এটা একটা ভিন্ন মাত্রা, একেবারে বিশাল ভিন্ন মাত্রা তৈরি করেছে। এবং এই বুদ্ধিজীবীরা তারা তাদের লেখনী দিয়ে, বক্তব্য দিয়ে, আচার আচরণ দিয়ে তাদের ছাত্র এবং অনুসারীদেরকে প্রভাবিত করে এবং সেই প্রভাবটা বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে বিস্তার লাভ করে তারা একটা ক্ষেত্র প্রস্তুত করেছেন, যেই ক্ষেত্রটাই শেষ পর্যন্ত 1971 সালে মুক্তিযুদ্ধের দিকে চলে যায়। তো এখানে কথা এসছে লাহোর প্রস্তাবের কথা। হ্যাঁ, লাহোর প্রস্তাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রসমূহ গঠনের কথা ছিল পাকিস্তান প্রস্তাবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেলিম কমিউনিস্ট রাজনীতি করে। সেই সময় তার কিছু পরে, কয়েক বছর পর, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই আপনার পাকিস্তান প্রশ্নে তারা একটা রেজলিউশন গ্রহণ করে। সেই রেজলিউশনটা বিশাল রেজলিউশন। সেই রেজলিউশন ছিল যে মুসলমানদের সেলফ ডিটারমিনেশনের জন্য তারা পাকিস্তান রাষ্ট্র বা এই ধরনের একটা রাষ্ট্র সৃষ্টিতে তাদের অমত নেই, বরং সমর্থন রয়েছে। যাই হোক, এই বিষয়গুলো আলোচনা করতে গেলে অতীত ইতিহাসের অনেক জিনিস বেরিয়ে আসবে। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে 1946-47 যেটাকে আমরা সেদিন গ্রহণ করলাম, সেটাই আবার নেগেট করার একটা প্রসেস শুরু হলো পরবর্তীকালে। এবং এই নেগেট করার প্রসেসে আমাদের বুদ্ধিজীবীরা চিন্তার ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছেন। এবং 1971 সালে 25শে মার্চের পরে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায়, শুধু ঢাকাতে নয়, বিভিন্ন জেলায়, ঢাকার বাইরেও, হ্যাঁ ঢাকার বাইরেও অনেককে হত্যা করেছে। এর মধ্যে চিকিৎসক আছেন, কলেজের শিক্ষক আছেন, বা আইন বিশেষজ্ঞ আছেন, এই নানান ধরনের লোক, তাদেরকে হত্যা করা হয়েছে খুঁজে খুঁজে। তো কাজেই এই যে একটা যুদ্ধ, এই যুদ্ধটা শুধু নিছক একটা সামরিক বাহিনীর সঙ্গে আরেকটা সামরিক বাহিনীর যুদ্ধ ছিল না। এই যুদ্ধটা হচ্ছে একটা সার্বিক হেজিমনি, যুদ্ধ প্রতিষ্ঠা করা। এবং এই লড়াইটা কিন্তু দুই পক্ষেই হয়েছে। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধের পক্ষে যুদ্ধ করেছেন তারা এক ধরনের হেজিমনি প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছে, আবার তার বিপরীতে যারা এটাকে দমন করতে চেয়েছেন পাকিস্তানিরা, তারাও এক ধরনের হেজিমনি রক্ষা করা এবং সেটাকে আরো প্রতিষ্ঠা করা, আরো শক্তিশালী করার চেষ্টা করেছে। তা আমি আলোচনার এই সূত্রপাতে আরো অনেক কিছু ছিল, এই সাংস্কৃতিক বিপ্লব বা এই সমস্ত প্রশ্নে, যাই হোক সেগুলোতে যাচ্ছি না। আমি শুধু একটু কিছু বুদ্ধিজীবীর নাম স্মরণ করে তাদের প্রতি একটু আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে চাচ্ছি। এদের মধ্যে অগ্রগণ্য যারা ছিলেন, গোবিন্দচন্দ্র দেবের নাম আমরাও করেছি, মনির চৌধুরী সাহেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দিন হোসেন, আনোয়ার পাশা, এস.এম.এ রশিদুল হাসান, আলতাফ মাহমুদ, মুফাজ্জল হায়দার চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, নিজামউদ্দিন আহমদ, ফজলে রাব্বি, মেহেরুন্নেসা, সেলিমা পারভিন, এবং এর সঙ্গে আরেকটি নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাক্তার মুর্তজা। এছাড়া নাম যদি আমরা উল্লেখ করি তাহলে আপনার কমপক্ষে 900-950 নাম আমাদেরকে উচ্চারণ করতে হবে। এবং আমি আশা করব রাষ্ট্র বা সরকারি উদ্যোগে এই বিভিন্ন এই যে সারা দেশে ছড়িয়ে থাকা এই বিশেষ করে বুদ্ধিজীবী শহীদ যারা, তাদের নাম উৎকীর্ণ করে মানুষকে
চিনিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ বেদি তৈরি করা হয়। জি, আমরা শুনবো নিশ্চয়ই দুজনের কাছ থেকে। আর আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে প্রযুক্তি বাংলাদেশে। কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমার সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং মুজাহিদুল ইসলাম সেলিম। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে এবারে যেতে চাই, যেটি হচ্ছে আমরা বিরতির আগে দুজনের কাছ থেকে নানাভাবে শুনছিলাম যে 14 ডিসেম্বরের যেই বুদ্ধিজীবী হত্যা, তারপরে যে তার ইম্প্যাক্ট, তার প্রভাব। আমি যদি একটু জানতে চাই যে এখন কি আসলে সত্যিকার অর্থেই বুদ্ধিজীবীদের মূল্যায়ন করা হয় বা করা হয়েছে কি ওই 14 ডিসেম্বর পর থেকে, বা আমরা যখন স্বাধীন হলাম তারপর থেকে কি আসলে বুদ্ধিজীবীরা সঠিক মূল্যায়ন পেয়েছে? হ্যাঁ, একটা সমস্যা আমাদের রাষ্ট্রের আছে, সেই রাষ্ট্রটা হচ্ছে দলভিত্তিক রাজনীতির কারণে যেটা হচ্ছে সেটা হলো যে অনেক সময় দলীয় বিবেচনার কাছে আপনার মেধা পরাস্ত হয়, যে কারণে এই ছাত্ররা যে আন্দোলনটা করলো তারা মেধার জন্য, মেধার স্বীকৃতির জন্যই কিন্তু আন্দোলনটা করেছে। এটা একটা দিক। আর পাশাপাশি যেটা আমি বলবো, আমি কিছুটা আমাদের বুদ্ধিজীবী সমাজ তাদেরও একটু সমালোচনা করব। সেটা হচ্ছে যে তারা বড় ডিগ্রি অর্জন করছেন বা ভালো ল্যাবরেটরিতে বিজ্ঞানী হিসেবে কাজ করছেন, সবই ঠিক কথা, কিন্তু যে পরিমাণ প্রকাশনা, লেখাঝোকা এবং গ্রন্থ রচনা করা, এইগুলো যেগুলো করা দরকার, সেগুলো কিন্তু যেটাকে বলা হয় যে কাম্য মাত্রায় বা কাঙ্ক্ষিত মাত্রায় সেটা হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি পাশাপাশি ভারতের সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে আমি দেখব যে ভারতে এসব দিকে কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে গেছে। যদিও ভারতে অনগ্রসরতা বহুদিকে, হ্যাঁ, তাদের কাস্ট সিস্টেম, তাদের সামাজিক নানান ধরনের অবিচার, অনাচার ইত্যাদি, কিন্তু মানে একটা সময় তো বটেই যখন ভারতের বুদ্ধিজীবীরা প্রচুর অবদান রেখেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর আমলে এসে সেই হিন্দুত্ববাদের কারণে এখন রাষ্ট্রের বহু প্রতিষ্ঠান, বহু বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবীরা আক্রমণের শিকার। সেটাই বলতে চাচ্ছি যে যেখানে একবার বুদ্ধিজীবীরা একটা মোটামুটি ভালো পজিশন পেয়েছিল, মর্যাদা পেয়েছিল, সেখানেও সেটা কিন্তু মানে ধুলণ্ঠিত হচ্ছে। আর বাংলাদেশে তো বটেই। কাজেই এটার থেকে কিন্তু এই যে নেতিবাচক যে অবস্থা, যে খারাপ পরিস্থিতি, এর থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বুঝতে হবে, যারা রাষ্ট্র চালান তাদেরকে বুঝতে হবে যে কোনো শ্রেণী যারা রাষ্ট্র চালায় তারা কিছুতেই শ্রেষ্ঠত্বের স্তরে উন্নীত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের শ্রেণীর সহায়ক, যেটাকে বলে নাম করা উন্নত মানের, উচ্চ মানের দার্শনিক, চিন্তাবিদ, বিজ্ঞানী তারা তৈরি করতে না পারে এবং তাদেরকে একটা জায়গা করে না দিতে পারে। আপনি সমাজ বিপ্লবের ইতিহাসটা দেখেন, রুশ বিপ্লবের আগে অন্য কথা বাদ, লেনিন, স্ট্যালিন বা এই জাতীয় মার্ক্সবাদীদের কথা বাদ দিয়েও যদি আমরা চিন্তা করি, সেখানে দার্শনিক যারা ছিলেন, শিল্পী, সাহিত্যিক যারা ছিলেন, খুবই উঁচু মানের ছিলেন এবং সমাজের মধ্যে একটা চিন্তার, নতুন চিন্তার আবহ তারা তৈরি করেছিলেন। ফরাসি বিপ্লবও কিন্তু সেই ধরনের জিনিসটা হয়েছে, চীন বিপ্লবের ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে। তো শুধু বিপ্লবের জন্য না, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু এটা প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র একটা পুঁজিবাদী দেশ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত পুঁজিবাদী দেশ, কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু নতুন নতুন যেসব চিন্তার খোরাক সৃষ্টি হচ্ছে এবং নতুন নতুন যেসব চিন্তাভাবনা মানে সেখানে চালু হচ্ছে বা গ্রন্থাদি রচনা করা হচ্ছে, সেটা খুবই উন্নত মানের। এবং সেটা উন্নত মানের বলেই মার্কিন যুক্তরাষ্ট্র তার যে আধিপত্য বিশ্ব পরিসরে, সেই আধিপত্য বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে সেটা সে বজায় রাখতে সক্ষম হচ্ছে। আমরা যেন দিনের পর দিন পিছিয়ে পড়ছি। এই পিছিয়ে পড়াটা কোনো শুভ লক্ষণ নয়। শুধু নকল করে আমরা বা অন্যের অনুকরণ করে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো না। আমরা যদি আমাদের মেধা মূল্যায়ন না করা একটা কারণ, যার ফলে কিন্তু ইনসেন্টিভ, প্রণোদনা, যেটা আপনি মূল্যায়ন করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, ফলে কিন্তু ওরা হতাশ বোধ করে। এবং অনেক আছেন এখন আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে এখনও যারা অনেকে এই হতাশার কারণে দেশে থাকছেন না, তারা বিদেশে যাচ্ছেন, বলছে বিদেশে কাজের পরিবেশ ভালো, সেখানে স্বীকৃতি আছে, সেখানে মূল্য দেওয়া হয়। তা এর ফলে যেটা হচ্ছে, বাংলাদেশ থেকে কিন্তু ব্রেইন ড্রেইনও হচ্ছে, মানে মেধা চলে যাচ্ছে। কিন্তু আজকে একটা পরিস্থিতি তৈরি করতে হবে যখন বিদেশ থেকে মেধা ফিরে আসবে বাংলাদেশে, হ্যাঁ,
তো ব্রেইন গেইনের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। তো বুদ্ধিজীবী দিবসের যে আলোচনা, সেই আলোচনা শুধু খালি শ্রদ্ধা জ্ঞাপন বা এর মধ্যে নয়, বুদ্ধিজীবীরা যে ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এবং তারা অবদান রেখেছেন, তাদের কোয়ালিটি এবং যা কিছু আছে, গুণবান যা কিছু আছে, সেগুলোকে কিভাবে আমরা আরো রেস্টোর করতে পারি, আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সেগুলো নিয়ে সেটা নিয়ে চিন্তা করতে হবে, আলোচনা করতে হবে। আমি একটু যেতে চাই মুজাহিদুল ইসলাম সেলিম। ডক্টর মাহবুব বলছিলেন যে নতুন চিন্তার কথা বলছিলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান হলো, এরপরে আমি যদি একটু জানতে চাই যে নতুন কোনো চিন্তার আসলে দেখা পাচ্ছেন কিনা, শুনছেন কিনা, হাওয়া লেগেছে কিনা। আমরা চারপাশেই দেখছি একটা সংস্কারের কথা বলা হচ্ছে, নতুন কথা বলা হচ্ছে, চিন্তার ক্ষেত্রে বা বুদ্ধিজীবিতার ক্ষেত্রে কোনো কিছু দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। প্রথমে একটা প্রসঙ্গ খালি আমি উল্লেখ করতে চাই যে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর প্রথম বিরোধিতা যারা করেছিল, মৌলানা ভাসানী শ্রদ্ধেয়, এটা সত্য যে প্রথম মুসলিম আওয়ামী লীগ ভেঙে সে আওয়ামী লীগ, সেটা পরে হ্যাঁ, মুসলিম আওয়ামী লীগ গঠন করলো, অল পাকিস্তান আওয়ামী লীগ ভেঙে বিরোধী দল হিসেবে এমার্জ করলো। কিন্তু তার আগে থেকেই কমিউনিস্ট পার্টি প্রথম বিরোধী দলের ভূমিকা পালন করে। গণতন্ত্র ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট, অধিকারীর একটা প্রবন্ধের কথা বলেছেন যেখানে মুসলমানদের রাইট টু সেলফ ডিটারমিনেশন, তাদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে তিনি বলেছিলেন, পরে আবার এটা বিদ্রোহ করে নিয়েছে। 2 নম্বর হলো, প্রথমেই কমিউনিস্টরা কিন্তু স্লোগান তুলেছিল, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়, তেভাগার সংগ্রাম, টঙ্ক আন্দোলন, এগুলোর ভেতর দিয়ে কিন্তু গড়ে উঠছে। 48 সালে ভাষা আন্দোলনের যে প্রথম পর্ব, সেখানে তো অন্য কেউ বিরোধী দলে ছিল না। যাই হোক, এটা ইতিহাসের একটা কথা। এবং আসলে যে আলোচনাটা হচ্ছে মেধা নিয়ে, আমি স্পষ্ট করে বলতে চাই, মেধার প্রশ্নটা শ্রেণী নিরপেক্ষভাবে বিবেচনা করার যায় না। এবং রাজনীতি বলি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বলি, সেটা আলটিমেটলি ইট ইজ এ কনসার্ন, এটা অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। এবং এই যে বলা হচ্ছে, এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসের একটা বিরাট একটা শক্তি, ছাত্ররা বিরাট ভূমিকা পালন করেছে। 69-এর গণ অভ্যুত্থানে করেছে, এইবারও করেছে। 69-এর গণ অভ্যুত্থানে মাহবুবুল্লাহ ভাই স্টুডেন্ট অ্যাকশন কমিটির যে লিডারশিপ ছিল তার অন্যতম একজন ছিল। কিন্তু খেয়াল করলে দেখবেন স্টুডেন্ট অ্যাকশন কমিটি ওইটা হলো সব দলকে নিয়ে হয়েছিল। 71 সালে যে স্টুডেন্ট অ্যাকশন কমিটি হলো, সেখানে কিন্তু ছাত্রলীগ এককভাবে ডাকসুকে নিয়ে করে, তখন তারা একা চলার জায়গার ভেতর অ্যাবসলিউট সুপ্রিমেসি নিয়ে আসলো। এবং সেইটারই কন্টিনিউটির ভেতর দিয়ে আমরা দেখি যে ন্যারেটিভ অফ মুক্তিযুদ্ধ, সেটা আওয়ামী ন্যারেটিভে এমনভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে যে মানুষের কাছ থেকে এটা দূরে চলে গেছে। সুতরাং মেধার প্রশ্নে শ্রেণীটাকেও আমাদের চিন্তা করতে হবে। ট্যালেন্ট খালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভেতরে আছে তা না, আপনাকে খুঁজতে হবে শ্রমজীবী মানুষের ভেতরে ট্যালেন্ট। আমি একবার ইয়েতে যাচ্ছি, বেবি ট্যাক্সিতে যাচ্ছি, অনেক বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, সামনের ড্রাইভার বললেন, স্যার আপনারা এত আলোচনা বাদ দেন, আমার কাছ থেকে শুনেন, এইটা হলো বড় লোকের স্যাটেলাইট, গরিব লোকের হালুয়া টাইপ। এই যে ইন্টেলেকচুয়াল কন্টেন্টটা তার কথার ভেতর দিয়ে পেলাম, এবং কাব্যিক মিলায় দিয়ে সে বলল, এইটা থেকে অনুসন্ধান করতে হবে। এবং আমাদের তৃণমূলে, গ্রামে গঞ্জে যে ফোক কালচার বলতে যেটা বোঝায়, সেইটার ভেতরে যে অমূল্য সম্পদ রয়ে গেছে, সেইখানে আমাদের আনতে হবে। থার্ড হলো, একটা কথা অনেক বলে যে এইটা আমাদের বিরাট, আমি অ্যাগ্রি করি, ছাত্র সমাজ হলো লিডার অফ দ্য মুভমেন্ট, এই পর্যন্ত দেখা গেছে। এইটা আমাদের শক্তি বটে, কিন্তু এইটা আমাদের দুর্বলতাও বটে। কেননা এইটা বারবার প্রমাণিত হচ্ছে। এবং আমি এটা স্পষ্ট করে বলতে চাই, আমার অভিজ্ঞতার আলোকে, ওয়ার্কিং ক্লাস শ্রমজীবী মানুষকে সচেতন সংগঠিত করে যতদিন আমরা জাতীয় রাজনীতির সম্মুখে না আনতে পারছি বা আনার সুযোগ করে দিতে না পারছি, আমরা কিন্তু বারবার আমরা জিতব, কিন্তু পরাজয় আবার আমাদের বিজয়টা। সেই রকম কোনো নতুন চিন্তা কি এখন দেখছেন? সেইটার কিছু লক্ষণ আছে, কেননা এইবার যে গণ অভ্যুত্থানটা হলো, সেইটা কিন্তু আখ্যায়িত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে। বৈষম্য বিরোধী এই শব্দটা ব্যবহারের ভেতর দিয়েই কিন্তু সম্ভাবনাটা লুকিয়ে আছে, যেখানে এই যে শ্রেণী বিভাজিত সমাজে শ্রেণী সাম্য প্রতিষ্ঠা করার ব্যাপার। এখন কেউ যদি ইন্টারপ্রেট করে
যে বৈষম্য মানে হলো একটা পক্ষ লুটপাট করেছে, এইখানে বৈষম্য দূর করতে হবে, অন্য পক্ষকেও লুটপাট করতে দিতে হবে। এরা মন্ত্রী ছিল, এই পক্ষ থেকে এখন মন্ত্রী বানাইতে হবে। সেই বৈষম্য হলে তো এটা খণ্ডিত চিন্তা হয়ে গেল। আপনি খেয়াল করলে দেখবেন অর্থনীতিটা কিভাবে আসে। এই সরকারের পায়ের তলা থেকে মাটি আগেই চলে গেছে, বিচ্ছিন্ন ছিল, কিন্তু মানুষের ভেতরে ক্ষোভ, আগুন জ্বলতেছে, একটা বারুদ সেখানে একটা ম্যাচের কাঠির জন্য অপেক্ষা করেছিল। ক্লিক করলো কোটা ইস্যুতে। ওয়াই? কোটা ইস্যু কোনো তাৎপর্যই থাকতো না যদি আমাদের দেশে বেকারত্বের সমস্যা না থাকতো। শিক্ষিত যুবকরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেইখানে কনসেপচুয়ালি সে দেখছে যে সরকারি চাকরিতে আমার এইটুকু দলীয়করণের এক ধরনের, অন্যরা দখল করে নিয়েছে। আমি শুনবো দুজনের কাছ থেকে। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। এই প্রসঙ্গে আমি মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকে দিয়ে শুরু করব, বিরতির পর থাকুন আমার সাথে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের বিষয় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য কতটা, এবং আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এবং আরও রয়েছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে আমি শুনছিলাম, আমি যদি একদম শেষ দিকে চলে এসেছি, আমরা যদি তরুণদের কথাই আসলে বলা হচ্ছে বারবার, এবং এই আন্দোলনে আমরা দেখেছি যে তরুণ যারা শিক্ষার্থী যারা, তারা একটা বড় সড়ো ভূমিকা রেখেছে। তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা কতটা দেখছেন এই সময়গুলোতে, বা আগে থেকেই যদি আমি বলি সেটা কতটা দেখছেন? না, আমি খুবই আশাবাদী। কোন জায়গা থেকে? আমার নিজের প্রত্যক্ষ দেখা অভিজ্ঞতার ভিত্তিতে। আমি সবগুলো গণ অভ্যুত্থানের ভিতরে ছিলাম এবং একেবারে ফরওয়ার্ডের প্লেয়ার ছিলাম, একবার ভেতর থেকে সামনে থেকে দেখেছি। এবং এইবারের গণ অভ্যুত্থান যেই ছাত্র সমাজের এবং সাধারণ মানুষের অংশগ্রহণের প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে যেই মাত্রায় ছিল, আগে কিন্তু এই লেভেলে আমি দেখিনি। এবং গণ অভ্যুত্থানের সময় যেটা হয় সেটা হলো চেতনার অসম বিকাশ থাকে সমাজে। একবারে সবচেয়ে নিচের চেতনা সম্পন্ন মানুষটাও কিন্তু গণ অভ্যুত্থানের সময় সামনে চলে আসে, একই সুরে যেন কথা, এবং সৃজনশীলতার একটা বিস্ফোরণ ঘটে। এবং সেইটা আমি চোখের সামনে দেখেছি। এটা ছেলে মেয়ে বাড়ি থেকে কোনোদিন বের হয়নি, তারা খুঁজতেছে। আমার ঘরে এসে টোকা দিয়ে বলছে, আঙ্কেল আপনার কাছে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, একটু দেন। আমি কি করবা? বলে যে আমরা মিছিল করবো এখানে। রাত্রেবেলা সারা রাত জেগে ভোরে উঠে দেখি দেয়ালের ভিতরে গ্রাফিটি লিখেছে, এবং গ্রাফিটির এক্সপ্রেশন সবটার ভিতরে দেশপ্রেম, প্রগতিবাদিতা, অসাম্প্রদায়িকতা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সমস্ত একটা কমন গ্রাফিটির ভিতরে। তা আমি এইখানে কিন্তু তার সৃজনশীল প্রতিভা, সমস্ত আমাদের ইন্টারনেট এবং যে যোগাযোগের সেইগুলোকে বন্ধ করে দিল। অল্টারনেট চ্যানেল সেখানে বের হয়েছে। ইভেন আমারাও কিন্তু, আমি নিজে একটা ফিল করেছি যে এইটা আমরা কেন ভাবতে পারলাম না। এবং নূতন সৃজনশীল পন্থা এবং স্লোগান, কতগুলো আমরা বলি হরতাল, তারা বলে ঢাকা ব্লকেড, এই যে শব্দটার ব্যবহার, শাটডাউন, এইগুলোর কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এফেক্ট আছে। কিন্তু তারপরে আমি বলতে চাই, সৃজনশীলতার বিকাশটা যদি আপনি একেবারে তৃণমূলের শ্রমজীবী মানুষের ভেতরে সম্পর্কহীনভাবে ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে পরে এইটা কিন্তু অবশ্যম্ভাবীভাবে একটা পচনের ভিতরে চলে যাবে। বুর্জোয়া, পেটি বুর্জোয়া কালচারের উপরে যদি শ্রেণীর উপরে নির্ভর করে চলার চেষ্টা করি, সেইটা আমাদের কিন্তু সাবজেক্টিভিজম এবং ইউটোপিয়ান কতগুলো আইডিয়াজ হয়ে থাকবে, এবং সমস্ত একটা বিশৃঙ্খলার ভিতরে চলে যাবে। জি, ধন্যবাদ ডক্টর মাহবুব। তরুণদের বুদ্ধির চর্চা, দেখুন, যে কোনো সমাজে পরিবর্তনের অগ্রসেনা হচ্ছে তরুণরা, এবং এই তরুণদের যে গুরুত্ব সমাজ পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইতে সেটা সম্পর্কে মাও জেদুং বলেছেন যে তরুণরা হচ্ছে সকাল 8টা-9টার সূর্যের মতো। সকাল 8টা-9টার সূর্য কিন্তু সারা দিনব্যাপী আপনাকে আলোকিত করে, আপনাকে তাপ দেয়। কাজেই তরুণদের একটা বিরাট ভূমিকা আছে। এবং এই যে একটা কথা আছে, সাবধানীরা বাঁধ ভাঙে সব, আমরা ভাঙি কুল, এটা একমাত্র তরুণদের পক্ষেই সম্ভব। কারণ তরুণ বয়সে মানুষের চিত্ত ভীতিমুক্ত থাকে, হ্যাঁ, ভয়শূন্য থাকে।
ওই যে রবীন্দ্রনাথ বলেছে চিত্ত যেথা ভয় শূন্য, সেই জিনিসে সেই চরিত্র কিন্তু তরুণদের থাকে বলেই তরুণরা অনেক কিছু ঘটাতে পারে এবং তরুণরা বড় আকারে স্যাক্রিফাইস করতে পারে, কারণ তাদের পেছনের টান অন্যদের তুলনায় অনেক কম থাকে। সেই সব কারণে তরুণদের একটা বড় ভূমিকা আমরা সব সময় আমাদের গণ আন্দোলনগুলোকে লক্ষ্য করেছি এবং এবারকার গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে তো অবশ্যই আমরা সেটা লক্ষ্য করেছি। আর যেটা সেলিম বলল যে এই আন্দোলনে তারা প্রচণ্ড ধরনের, বিশাল ধরনের সৃজনশীলতার পরিচয় দিয়েছে, এমনকি আন্দোলনের ডাক কিভাবে হবে, আহ্বান কিভাবে জানানো হবে, সেখানে তারা একটা নতুন ভাষা তৈরি করেছে, শব্দ কয়েন করেছে, যার ফলে সেটা আরও বেশি আকর্ষণীয় হয় এবং আরও বেশি বেগ এবং শক্তি যাতে সঞ্চারিত হয়। যেমন শাটডাউন শব্দটা বললেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটার মধ্যে একটা প্রচণ্ড শক্তি আছে। হ্যাঁ, মনে হচ্ছে খুব প্রবল ইয়েতে আমরা সব কিছু বন্ধ করে দিই, প্রবল শক্তি দিয়ে বন্ধ করছি। বা যদি বলা হয় যে ব্লকেড, এই ধরনের যে শব্দগুলো ব্যবহার, সেখানে তো নতুনত্ব আছে। এবং আরও যেটা হয়েছে, যেটা এই কি বলে গ্রাফিটির মধ্য দিয়ে যেটা এসছে, আমি তো ঢাকা শহরে ঘুরে দেখলাম যে এমন কোনো গ্রাফিটি আমি দেখি না যেটা এই আন্দোলন সম্পর্কে বলা হচ্ছে যে এটা এর মধ্য দিয়ে একটা উগ্র দক্ষিণপন্থী মানে ফ্যানাটিক এই শক্তির। জি, অর্থাৎ দুজনই আশাবাদী এই সময়ের তরুণদের চিন্তা ভাবনা নিয়ে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে এই প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। শেষ করছি কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আজকের আয়োজন। বিবিসির সঙ্গে থাকুন।